যারা এই ঘটনা ঘটিয়েছেন থ্যাংক ইউ। মাঝে মাঝে এই দেশে আইন ভাঙতে হয়, কারণ বড় লোকরা তো আইন ভাঙে নিজেদের জন্য বানায়, আর আমরা গরিবদের জন্য আইনের কত কিছু যে দেখি রে ভাই। বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে হঠাৎ করেই। পিনাকি ভট্টাচার্য জরুরি আহ্বান জানিয়েছেন, কিচ্ছু লাগবে না, জাস্ট পিনাকি ভট্টাচার্যের আহ্বানে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ঘটনা ঘটবে। পিনাকি ভট্টাচার্য যে জরুরি আহ্বান জানিয়েছেন, সে আহ্বানে অলরেডি চমৎকার ঘটনা ঘটে গেছে, গুরুত্বপূর্ণ কিছু সফলতা আসছে, সামনে ঘটনা আরো ঘটবে। পিনাকির হুঙ্কার লাকির দলের পগার পার। পিনাকি সাহেব হুঙ্কারটা দিলেন কেন? বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান। পরিস্থিতি এবার ডিফারেন্ট, সরাসরি সংঘাতের দ্বিতীয় ঘটনা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবার আর পেছনে যাওয়ার সময় নেই, আজকে আরো এক বড়ই ঘটনা ঘটেছে, নিজের সক্ষমতার জানান দিয়েছে। জাতিসংঘ চাইছে আপনারা সংস্কার করুন, আপনারা সংস্কার করতে গিয়ে যদি ইলেকশন পিছিয়ে দেন তাহলে আমরা আপনাদের সাথে আছি। মানে একটা বিরাট শক্তি ইউনূস সাহেবের মাথার উপরে হাত রেখে দিল। থ্যাংক ইউ। আরো একটি সফলতা বাংলাদেশের জন্য, এবং আমরা বলতে পারি এখন, এবং ভারত যে সত্যিকার অর্থে কোনোভাবেই আর যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বিষয়ে কোনো ধরনের চড়ি ঘুরাতে পারবে না, তার উৎকৃষ্ট প্রমাণ হলো এই জায়গাতে। কারণ লক্ষাধিক রোহিঙ্গাদের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের আঞ্চলিক ভাষায় বক্তব্য এবং জাতিসংঘের মহাসচিবকে নিয়ে 1 লক্ষ মানুষের অধিক মানুষকে নিয়ে সেখানে ইফতার করায় এখন মাথা খারাপ হয়ে গিয়েছে আওয়ামী লীগের, মাথা খারাপ হয়ে গিয়েছে শেখ হাসিনার, মাথা খারাপ হয়ে গিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের। আর মাহফুজ, তোমার যদি পাংখা উঠে, তোমার পাংখা কিভাবে ঠান্ডা করতে হবে আমরা কিন্তু তা জানি। এই রক্তক্ষয়ী সংঘর্ষের বিজয়ের পরে বিজয়ীদের মাঝে ফাটল ধরিয়ে নতুন কোনো ফায়দা নেওয়ার চিন্তা তুমি করবা না। এখন সে বিএনপির কাছে হয়তোবা বন্ধু সাজার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষ দেখে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। ভট্টাচার্য যে জরুরি আহ্বান জানিয়েছেন, সে আহ্বানে অলরেডি চমৎকার ঘটনা ঘটে গেছে, গুরুত্বপূর্ণ কিছু সফলতা আসছে, সামনে ঘটনা আরো ঘটবে। পিনাকি ভট্টাচার্য কিছুটা সংযত আচরণ করছেন, কারণ জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করছে, সেই ক্ষেত্রে বড় কোনো অঘটন যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখছেন। তবে পিনাকি ভট্টাচার্য শাহবাগীদের সাইজ করার যে সিলসিলা চালু করেছেন, যে উদ্যোগ নিয়েছেন, এটা চলতে থাকবে। দর্শক, আপনারা জানেন যে সেই লাকি আক্তার, সিপিবি, এরা বাংলাদেশে মিছিল করছে, বড় একটা কর্মসূচির ডাক দিয়েছিল। তো সেই কর্মসূচিকে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য কিন্তু এদের কর্মসূচিকে করতে দেবো না, পিটাবো, এ ধরনের কথা কিন্তু বলেননি। পিনাকি ভট্টাচার্য বলেছেন শাহবাগিতার জন্য, আওয়ামী লীগের দালালির জন্য, ভারতের দালালির জন্য সিপিবি অফিসকে ঘেরাও করা হবে এবং তাদের কাছে জবাব চাওয়া হবে, এই। আর সেখানে পিনাকির লোকজন তেমন যায়নি। কেন যায়নি? ওই যে বললাম, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আছেন, এই মুহূর্তে কোনো বড় ঘটনা না ঘটুক, বুলডোজার এগুলো যাবে, এটা পরে দেখা যাবে, কিন্তু আপাতত যতটুকু বলেছে তাতেই কাজ হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, সিপিবি কার্যালয়ে নিরাপত্তা জোরদার করেছে। এর মানে এই নয়। আর পিনাকি ভট্টাচার্য সরকারের গুরুত্বপূর্ণ ইঙ্গিত ছাড়া যে কোনো একটা ঘোষণা আবেগতাড়িত হয়ে দিয়ে দিয়েছেন, বিষয়টা এরকম নয়। আমি একটা কথা বলি, শোনেন, এই সিপিবি কে সাইজ করা হবে, শাহবাগীদের সাইজ করা হবে, এই শাহবাগী লাকি আক্তারদেরকে সাইজ করা হবে। সরকারের ইঙ্গিত আছে পিনাকি ভট্টাচার্যের দিকে। সরকার তো চাইলে সবকিছু করতে পারে না, এটা আমি মনে করি, এটা আমার অ্যানালাইসিস। আমি পিনাকি ভট্টাচার্যের সাথে যোগাযোগ করে যে বলছি, বিষয়টা এরকম নয়। অতএব এই সিপিবি, এই শাহবাগীরা, এই লাকি আক্তাররা জয় বাংলা হবেই। হয়তো আজকে তেমন কোনো বড় ঘটনা আর ঘটবে না, কিন্তু এদের জয় বাংলা হওয়া নিশ্চিত। তো দর্শক, অলরেডি কি ঘটেছে দেখেন, পিনাকি ভট্টাচার্যের সফলতা কি। গণমিছিল থেকে সরে এলো বাম সংগঠনগুলো, তারা গণমিছিল করবে, অথচ তাদের পক্ষে কি কোনো গণ আছে নাকি? নাই। তো পিনাকি ভট্টাচার্যের ভয়ে তারা মিছিল স্থগিত করে বাড়ি চলে গেছে, এটাই একটা বিজয়। সামনে এভাবে এদেরকে ধরতে হবে, তাদের কার্যালয় টার্যালয় এগুলো অভ্যুত্থানের পক্ষে শক্তি ব্যবহার করবে, এবং আশেপাশে দোকানপাটের কি হবে, ভাড়াটারা, এগুলো পিনাকি ঠিক করে ফেলেছে। অতএব এটা একটা বড় সফলতা, বিজয়। তারা জাস্ট ওই ছোট কয়েকজন লোক মিলে একটা ছোট সমাবেশ করে দ্রুত চলে গিয়েছে, তাদের গণমিছিল স্থগিত করেছে, এটাই সফলতা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরণের সহ আরো বেশ কিছু দাবিতে কর্মসূচি দিয়েছিল বামপন্থী 8টি ছাত্র সংগঠন। এর পাল্টায় ঢাকায় পুরনো পল্টনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কার্যালয়, ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছে লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। এছাড়া ইনকিলাব মঞ্চ শাহবাগে আছে, আলেম ওলামারাও শাপলা চত্বরের চেতনা নিয়ে তারাও শাহবাগে এসেছিল।
ওরা সাহস থাকলে আজকে যেত না, পারলে যাইতো, ডলা কাকে বলে দেখিয়ে দিত। চাইলে তো জনগণ ওদেরকে ঘর থেকে ধরে এনে পেটাতে পারে, কিন্তু এত করবে না। ওরা মিছিল করতে চাইলে সামনে ওরা ডলা খাবে, খেতে হবে। এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা এবং দেশের সামগ্রিক নিরাপত্তা বিবেচনায় পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করেছে বাম ছাত্র সংগঠনগুলো। পরিবর্তে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে 7 দফা দাবি তুলে ধরেন। এটাই হচ্ছে পিনাকি ভট্টাচার্যের সফলতা, যে ওদের গণমিছিল ঠেকাতে পেরেছেন, ভয় ওরা চলে গিয়েছে। এটা হাসিনার বাংলাদেশ না, যারা মাস্তানি করবে। 5 জন হুজুর দাঁড়িয়ে শাহবাগে দাঁড়িয়ে নারাই তাকবীর স্লোগান দিলে এই লাখে একটা সবাই দৌড়াবে। লক্ষাধিক রোহিঙ্গাদের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের আঞ্চলিক ভাষায় বক্তব্য এবং জাতিসংঘের মহাসচিবকে নিয়ে 1 লক্ষ মানুষের অধিক মানুষকে নিয়ে সেখানে ইফতার করায় এখন মাথা খারাপ হয়ে গিয়েছে আওয়ামী লীগের, মাথা খারাপ হয়ে গিয়েছে শেখ হাসিনার, মাথা খারাপ হয়ে গিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের। তারা বাংলাদেশে এই মুহূর্তে ভেবেও পায়নি যে এরকম করে হঠাৎ করে জাতিসংঘের মহাসচিব এসে রোজা রেখে তারপরে আমাদের এই জনগোষ্ঠীর মানুষের সাথে, বিশেষ করে রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করবেন এবং সেখানে তাক লাগানো বক্তব্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদেরকে স্বপ্ন যোগাবেন, আগামী ঈদে তাদের দেশে প্রত্যাবর্তনের আশা ব্যক্ত করবেন। এটা তারা ভাবতেই পারে নাই। তারা এই রোহিঙ্গাদেরকে যখন আশ্রয় দিয়েছিল তখন তাদের স্বার্থ ছিল যে কোনো মূল্যে তারা শান্তিতে নোবেল বিজয়ী হবেন। কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে শান্তির আরেকটা বার্তা মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসই গ্রহণ করতে যাচ্ছেন এবং অচিরেই অল্প সময়ের মধ্যে তার কাছে আবারও হয়তো নোবেল পুরস্কার চলে আসতে পারে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ করে দিয়েছেন জনতাই শক্তি এবং জনগণের পাশে তিনি আছেন। বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো তার সাথে আছে, সেটা আমরা গতকালকের তাদের ইফতার প্রোগ্রামে দেখতে পেলাম। এবং বাংলাদেশের ইতিহাসেও এরকম, আমি বলতে পারি বিশ্বের ইতিহাসে এরকম কোন উদ্ভস্ত মানুষ যারা বিভিন্ন দেশ থেকে মানে আপনার অন্য দেশে গিয়ে অবস্থান করতে বাধ্য হয় যুদ্ধ কিংবা বিধ্বস্ততার কারণে, বিভিন্ন কারণে, সেই সকল মানুষদেরকে এত বড় আয়োজন করে ইফতার করানোর নজির আমার জানা মতে পৃথিবীতে আর কোথাও আছে বলে আমার জানা নেই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেটাকে এক্সাম্পল হিসেবে তৈরি করে দিয়েছেন। আমি শুরুতেই ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিডিআর যারাই আছেন, বিজিবি সহ সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। শান্তি শৃঙ্খলার সাথে এত সুন্দর মানুষের আয়োজন প্রমাণ করে দিয়েছে যে না, বাংলাদেশের মানুষ সত্যিকারই পারে এবং বাংলাদেশের শাসকরা সত্যিকারই পারে। আপনারা জানেন জাতিসংঘের মহাসচিবের এই আগমনটা এটা কোনো শর্ট ভিজিট নয়। একাধারে 4 দিন পর্যন্ত তিনি এই দেশে থাকছেন, এই দেশে ঘুরবেন, এই দেশে দেখবেন, এই দেশের মানুষের সাথে কথা বলবেন, রাজনীতিবিদের সাথে কথা বলবেন, রোহিঙ্গাদের সাথে কথা বলছেন। এটা একটা বড় ধরনের ইঙ্গিত বহন করে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে পতন ঘটাতে চায় বাংলাদেশের কিছু কিছু ষড়যন্ত্রবাদীরা এবং বিদেশে বসে ভারতের সেই সকল ষড়যন্ত্রবাদীরা যারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে প্রতিহত করতে চায়। এর অন্যতম কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্ব। তার ব্যক্তিত্বের কোনো তুলনা নেই, তিনি অদ্বিতীয়। বিশ্বের বিভিন্ন জায়গায় তার নাম শোনার সাথে সাথে যারাই তার ক্ষতি করতে চায় কিংবা বাংলাদেশের ক্ষতি করতে চায়, সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের পিকচারটা তাদের সামনে আসলে তারা হতভম্ব হয়ে যায়, সামনের দিকে আর আগাতে পারে না, তারা ওখানেই স্টপ হয়ে যায়। হাসিনার জন্য সবচেয়ে কষ্টের কারণ হচ্ছে এটাই যে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, কেন ইউনূস ছাড়া আরেকজন সাধারণ নাগরিক হলো না অথবা অন্য কোনো বিখ্যাত ব্যক্তি হলো না। কারণ অন্য কোনো ব্যক্তি হলে তার ইমেজ দিয়ে এই বাংলাদেশের বর্তমান ক্রাইসিসে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব না, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সম্ভব। এত 16 বছরের ঝঞ্ঝাল, এত 16 বছরের খারাপ রাজনীতি, এই সব কিছুকেও উপরে তুলে রেখে তারপরে তিনি সম্পূর্ণভাবে দেশকে পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন, সেটার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি অন্য কারো দ্বারা এটা সম্ভব ছিল না। দেশের সমস্ত নাগরিকদের মধ্যে ঐক্য বিনষ্ট করেছে আওয়ামী লীগ, সেখানে ঐক্যবদ্ধ হওয়ার জন্য হাসিনার পালায়নের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসই এখন সংগ্রামী ভূমিকা পালন করছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে, বিভিন্ন দলের দলাদলির মধ্যে, বিভিন্ন সংঘাত সংঘর্ষের মধ্যে দেশটাকে তিনি পরিচালনা করে যাচ্ছেন। দেশের এখন কি সমস্যা? আমি নিজে যে আওয়ামী লীগের সময় বিভিন্ন সময় টকশোতে কথা বলতাম, মানুষের নিরাপত্তা নেই, মানুষকে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, বিদ্যুৎ নাই, ব্যবসা নাই, পানি নাই, গ্যাস নাই। আমি ঢাকা শহরে গত প্রায় 6 মাস 7 মাস পর্যন্ত আজকের এখন বাংলাদেশের চিত্রটা শেখ হাসিনার সেই 16 বছরের তুলনায় একটু হলেও ভালো অবস্থান করছে। একটু নয়, আরো অনেক ভালো অবস্থান করছে। কিন্তু পূর্ণাঙ্গ ভালো অবস্থানে নেয়ার জন্য আমাদের লাগবে একটু সময় এবং আমাদের লাগবে একটু ধৈর্য, আমাদের লাগবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ। অর্থাৎ আগামীর বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের পাশে থেকে সুন্দরভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া পর্যন্ত তিনি নিয়ে যাবেন, সে প্রত্যাশা আমরা সবাই কিন্তু কম বেশি ব্যক্ত করছি। এখন যারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্য ভেরি ক্লিয়ার। তারা শুধুমাত্র এই ব্যক্তিত্বকে ভয় পায়। ইউনূস সাহেবকে নামাইতে পারলেই তারা সফলতার দ্বার প্রান্তে যেতে পারে, এই তথ্য তাদের কাছে আছে।
কারণ তারা যখন চেষ্টা করেছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো আমেরিকান পলিসি পরিবর্তন হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যেতে পারে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের মানুষের কাছে ট্রাম্পের উল্টো হিসাবে পরিচিত করিয়েছে শেখ হাসিনা। এমনকি শেখ হাসিনা বক্তব্যে পর্যন্ত বলেছে তোমরা ট্রাম্পের ছবি লাগিয়ে মিছিল করবে, এই মিছিল করার মধ্য দিয়ে সেখানে আবার মিছিলে ভাঙচুর করবে, এই ধরনের নির্দেশনা দিয়েছিল শুধু একটি কুৎসিত উদ্দেশ্যে। আর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের পিকচারটা ট্রাম্পের কাছে উপস্থাপন করে অশান্তি তৈরি করা এবং ইউনূসের পতন ঘটানো। কিন্তু হিতে বিপরীত হয়েছে। আমেরিকান প্রশাসন থেকে সহ ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বিশ্বের বিভিন্ন দেশ, মিডল ইস্ট সহ সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে দাঁড়িয়েছে এবং ইউনূস সাহেবের সাথে আছে, এবং ইউনূসের হাতকে, ইউনূস সাহেবের সংস্কারকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে চায়। এই হচ্ছে বর্তমান পরিস্থিতির বাংলাদেশ। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব এই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত এই বাংলাদেশের ক্ষতি আওয়ামী লীগ করতে পারবে না। আর সেটা জেনেই তারা এখন নতুন করে গোপন ষড়যন্ত্র শুরু করেছে, যেটা হচ্ছে ভয়াবহতা, গুপ্ত ধরনের হামলা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নারী নির্যাতন, শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ, এবং এই কার্যক্রমগুলোর সাথে মূলত জড়িত তারা জড়িত থেকে আপনার এই বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করতে চায় এবং যে কোনো পারিবারিক সমস্যাগুলোকেও রাজনৈতিক সমস্যা হিসেবে আখ্যায়িত করে দেশকে ক্ষতির মধ্যে নিয়ে যেতে চায়। কিন্তু সেটা সম্ভব নয়। ইউনূস সাহেব প্রমাণ করে দিয়েছেন বিশ্ব দরবারে তিনি একজন অদ্বিতীয়, অপ্রতিদ্বন্দ্বী, জনসমর্থনে সর্বোচ্চ নেতৃত্বে অবস্থানকারী ডক্টর মোহাম্মদ ইউনূস। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূসের এই হাতকে আমাদের শক্তিশালী করতে হবে। থ্যাংক ইউ যারা এই ঘটনা ঘটিয়েছেন, থ্যাংক ইউ। মাঝে মাঝে এই দেশে আইন ভাঙতে হয়, কারণ বড়লোকরা তো আইন ভাঙে, ভাইকে নিজেদের জন্য বানায়, আর আমরা গরিবদের জন্য আইনের কত কিছু যে দেখি রে ভাই। তবে বড়লোকরা শুধু বাটে পরে ক্ষমতা হারাইলে, ক্ষমতায় থাকতে এদেরকে কেউ এটা চুলে স্পষ্ট করতে পারে না। এটা বাংলাদেশের ইতিহাস কথা বলে। আজকে বাংলাদেশের আম জনগণ একজন শিশুর ধর্ষককে পিটাইয়া ওইবার পাঠাই দিছে। তবে এখানে একটা মেসেজ আমি দিয়ে রাখি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের ইনবক্স অনেক মেসেজ আসছে যে ভাই ইদানিং এই বিষয়টা একটা পাবলিক ইস্যু, ইভেন এটা নিয়ে একটা বড় ধরনের সোচ্চার অবস্থান সারা বাংলাদেশের। তো অনেক জায়গায় অন্য ইস্যুকেও এই ইস্যুগুলোর সাথে কানেক্ট করে পার্সোনাল প্রতিশোধ নেওয়ারও কিন্তু একটা চেষ্টা চলছে। মানে আমাদের বক্তব্য হচ্ছে যেখানে প্রমাণিত সেখানে আমরা হয়তো এমন ঘটনায় বাংলাদেশে আগামীতে দেখতে চাই। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বরিশালে শিশু ধর্ষণ মামলার আসামি সুজন, বয়স 24, পেশা অটো চালক। তাকে আজকে জনতা ওই পারে পৌঁছায় দিছে। আজকে সন্ধ্যা 7:30টার দিকে নগরের 24 নম্বর ওয়ার্ডের জিয়ানগরে সুজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে রাত 9টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এখন কি হয়েছে, আমরা পুলিশের যিনি ওসি সাহেব আছেন, তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই হামিদ ভাই, তিনি বলছেন যে নিহত সুজনের জিয়ানগর এলাকার একটি বাসায় ভাড়া থাকতো। ফাইন, তো পেশায় সে অটো চালক। শুক্রবার দুপুরে, মানে গেল কালকে দুপুরে, সুজন যেখানে ভাড়া থাকে এর পাশের বাসায় ছোট্ট একটা বাচ্চা ছিল 4 বছরের। এই বাচ্চাটাকে সে ধর্ষণ করেছে, অভিযোগ বাচ্চার মায়ের। আর এই ঘটনার পর গতকালকে থেকে সে পলাতক ছিল। আর অলরেডি এই ঘটনায় ভুক্তভোগীর মা কোতোয়ালি থানায় একটা মামলাও করেছেন। সো মামলা করার পর সে ভাইগা গেছিল। আজকে সন্ধ্যায় তাকে এলাকায় দেখা গিয়েছে। দেখা যাওয়ার পরে আপনার স্থানীয়রা গণপিটুনি দিয়েছে তাকে। এই মুহূর্তে শিশুটি আছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে। এখন যেহেতু সে ভাড়াটিয়া আর ছোট্ট একটা বাচ্চার মানুষ মিথ্যা বলবে না। তবে আমি আবারও বলি, বেশ কিছু ঘটনা কিন্তু এর মধ্যে কেমন জানি মনে হচ্ছে যেটা প্রমাণিত আদালত কর্তৃক, আইন কর্তৃক একটা মানুষের ধর্ষণ করছে, অভিযোগ ওঠার পরে প্রমাণ হইতে হবে। কিন্তু কারণ বাঙালি খেয়াল আছে তো, গতবার যে পদ্মা সেতু নির্মাণের সময় বাচ্চাদের কল্লা লাগবে ছেলে ধরা বইলা একজন মহিলার আমরা পিঠে মারা ফেলছিলাম, অমুকে মারা ফেলছিলাম, তমুকে মারা ফেলছিলাম, অনেকে ব্যক্তিগত ঘটনা। কিন্তু এই যে ডাকাত সন্দেহে বাংলাদেশে বেশ কিছু কিন্তু ঘটনা ঘটছে। আপনার আমার সাথে ভালো না, আমি মাইকে আওয়াজ দিচ্ছি ডাকাত কুয়া 50 জন আপনি কিলিয়া মারা ফেলছি, ডাকাত সন্দেহে পাবলিক নিয়ে ঘটনা ঘটাই দিচ্ছে। সো এগুলো তো একটু কনসার্ন থাকতে হবে। যেটা প্রমাণিত, আমরা চাই আইন শৃঙ্খলার মাধ্যমে, আইনের মাধ্যমে এদের 3 দিনের মধ্যে আমরা যেভাবে চাই পাবলিকলি প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করুন। অনেকেই ডোনাল্ড ট্রাম্পের বিশ্বমরল বলেন, কিন্তু কাগজে কলমে কিন্তু বিশ্বমরল জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। যদিও এই মরল সম্পর্কে অনেক ধরনের প্রবাদ বাক্য আছে বাজারে যে উনি মরল, কিন্তু উনার অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা নেই। উনি একটা পদ নিয়ে বসে আছেন। বিভিন্ন ইউরোপিয়ান দেশে যেমন রাজা থাকেন, যেমন আমাদের সুইডেনে রাজতন্ত্র আছে, গণতন্ত্র আছে, বাট রাজা আছেন, রাজার কোনো কাজ নেই। যেমনটি আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিরও এমন কোনো কাজ নেই, প্রধানমন্ত্রী দেশ চালান। তেমনি জাতিসংঘ এর যে মহাসচিব, এটা বিরাট একটা পোস্ট। বন্ধুরা, ওনার অনেক ক্ষমতা, উনি সেই ক্ষমতা কতটুকু কাজে লাগাতে পারেন বা কতটুকু কাজে লাগাবেন সেটা তর্ক সাপেক্ষ। ওনার ক্ষমতা আছে, উনি জাতিসংঘের মহাসচিব হয়েছেন, এমনিতেই নন। আর যে কোনো মানুষ তো আর জাতিসংঘের মহাসচিব হতে পারে না। উনি জানেন, আপনারা এই অ্যান্তনিও গুতেরেস একসময় পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন।
এবং অত্যন্ত শিক্ষিত মানুষ, এবং উনি বেশ সমাদৃত। এর আগে বান কি মুন ছিলেন, তারাও খুব সমাদৃত ছিলেন। ওনাদের একটা সম্মান আছে, ওনাদের কথার একটা দাম আছে। যতই আমরা বলি না কেন যে নখদন্তহীন বাঘ বা সিংহ, কিন্তু তারপরেও সিংহ। উনি বিশ্ব মরল না হলেও বিশ্বে তার একটা প্রভাব আছে। সেই উদারেজ এসছেন আমাদের দেশে, আতিথেয়তা গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। উনি আজকে রোহিঙ্গাদের সাথে ইফতারি করেছেন, আপনারা দেখেন সুন্দর পাঞ্জাবি পরে। কারণ উনি বারবারই বলছিলেন যে আমি সব ধর্মকেই, সব কালচারকেই সম্মান করি। সেই সম্মানের প্রদর্শন হিসাবেই উনি কিন্তু পাঞ্জাবি পরে আজকে গেছেন এবং উনি ইফতারি করেছেন। এবং শোনা কথা আমি জানি না সত্যবত্তা, আগে শুনেছিলাম উনি নাকি রোজাও রেখেছেন। ডক্টর ইউনূস সাহেব রোজা রেখেছেন, নিজেই বলেছেন, ওখানে মিটিং করেছেন। সেটা মুখ্য বিষয় না। এর আগে ডক্টর ইউনূসের সাথে ওনার একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, সেখানে কথা উঠেছে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং বাংলাদেশের এই সংস্কার নিয়ে। সেখানে এই বিশ্বমোড়ল বা জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলে গেছেন বা বলে দিয়েছেন যে আপনি সংস্কার কাজের ব্যাপারে আমাদের পূর্ণ সমর্থন আছে। কথাটা মার্ক করবেন, আপনার সংস্কার কার্যাদির সাথে আমাদের পূর্ণ সমর্থন আছে। এখন জাতিসংঘের সমর্থন থাকা মানে কিন্তু একটা বিরাট ব্যাপার। এতে করে কি ইঙ্গিত করে? এতে করে এটা ইঙ্গিত করে না যে জাতিসংঘ চাইছে আপনারা সংস্কার করুন, আপনারা সংস্কার করতে যেয়ে যদি ইলেকশন পিছিয়ে দেন তাহলে আমরা আপনাদের সাথে আছি। মানে একটা বিরাট শক্তি ইউনূস সাহেবের মাথার উপরে হাত রেখে দিল। এটা আপনারা যে যেভাবেই নেন, যেই বলুন না কেন যে জাতিসংঘের মহাসচিব বললেই হবে কিনা, উনি কে, ওনার তো কোনো ক্ষমতাই নাই, উনি তো নামমাত্র মহাসচিব, উনি কি কাজ করতে পারছে, কোন দেশের যুদ্ধ কমাইতে পারছে, কোথায় কি করতে পারছে, এগুলো বলতে পারে। তারপরেও উনি কিন্তু সিংহ। না থাকুক ওনার নখ, না থাকুক ওনার দন্ত, বাট উনি সিংহ। উনি যে বার্তাটা আজকে দিয়েছেন এটা কিন্তু ডক্টর ইউনূসের জন্য একটা বিরাট আশীর্বাদ স্বরূপ আমি মনে করি। কারণ উনি যদি বলে যেতেন যে দেখুন আপনি সংস্কার বাদ দিন, আপনি ইলেকশন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করে আপনি আপনার মতো সম্মান নিয়ে চলে যান, তাহলে কিন্তু ডক্টর ইউনূস হয়তো বা একটু বিপাকে পড়তেন, ভাবতেন যে না আমার তো একটা সমর্থনই কেউ করে না, আমাকে জাতিসংঘই সমর্থন করছে না। জাতিসংঘের একটা ভূমিকা যে আমাদের দেশে আছে সেটা আপনারা অলরেডি জেনে ফেলেছেন যে জাতিসংঘ থেকে মানবাধিকার সংস্থার ট্যুর ছিল, উনি এসে আমাদের যে বিগত আন্দোলনের সময় কি কি ঘটেছে, যে বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে, এগুলো মানবাধিকার সংস্থা থেকে ফলকেন ট্যুর নিজে এসে এখানে জরিপ করে গেছেন এবং উনি একটা রিপোর্ট দিয়েছেন। মানে ওই রিপোর্ট নিয়ে তো আপনারা খুব আলোচনা করছেন যে জাতিসংঘ বলেছে এটা হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। তারপরে জাতিসংঘকে আমাদের দাম দিতেই হবে। জাতিসংঘের একজন হাই কমিশনার, মানে উনি হলেন মানবাধিকার সংস্থার হাই কমিশনার, ওনার কথাকে যদি আমরা দাম দেই তাহলে ওই সংস্থার সর্বোচ্চ পদে যিনি বসে আছেন, যিনি মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, তার কথায় কেন আমরা দাম দেব না? অবশ্যই দিতে হবে। এই কথাটার ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক কিছু বুঝতে হবে আপনাদের, অনেক কিছু ভাবতে হবে আপনাদের যে দেশ কোন দিকে যাচ্ছে। ইউনূস সরকার কার আশীর্বাদে এখানে বসে আছে? ইউনূস সরকার কতদিন এখানে বসে থাকবে? যদি অনেক জনগণ বলছেন, বিভিন্ন কমেন্টে গিয়ে দেখবেন একটা গ্রুপ বলছেন যে ইউনূস সরকার 5 বছর থাকুক, 10 বছর থাকুক, আমরা এমন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনায়ক এর আগে পাইনি। আজকেও উনি যখন চিটাগংয়ে বক্তৃতা করছিলেন কক্সবাজারকে নিয়ে সে কি সুন্দর সুন্দর কিছু কথা বলেছে, এগুলো যে কোনো একজন সাধারণ মানুষের মনে গেঁথে যাবে বন্ধুরা। সেই লবণ নিয়ে, ট্যুরিজম নিয়ে, তারপরে বিভিন্ন ব্যাপার নিয়ে উনি তার আঞ্চলিক ভাষায় যে বক্তৃতাটা দিয়েছেন সেটা বক্তৃতা মনে হয়নি, মনে হয়েছে যে এই সরকারের সাথে জনগণের একটা ইন্টারাকশন। সরকার কত কাছের মানুষ। বারবারই উনি বলছিলেন যে আপনারা কোনো একটা প্রস্তাব নিয়ে আসুন, আপনারা হসপিটাল করুন, শুরু করুন, আপনারা যে কোনো ব্যাপারে সাহায্যের জন্য আমাদের কাছে আসুন, আপনারা কোনো সরকার কোনো কিছু করে দেবে না। এবং হসপিটাল নিয়ে যে উনি একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে সরকারি হসপিটাল করে লাভ কি, ওখানে ডাক্তার নাই, ইনস্ট্রুমেন্টস নাই, সেবা নাই, খামাখা টাকা পয়সা যাচ্ছে, আপনারা প্রাইভেটলি করেন। এই ধরনের কথাবার্তা অনেক কিছু বলেছেন, সেটা আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হলো জাতিসংঘের মহাসচিব যে বলেছেন যে আপনি যদি সংস্কার করতে চান আপনি করেন জাতিসংঘ বা আমরা আপনার পাশে আছি। জাতিসংঘ পাশে থাকা মানে জাতিসংঘের যতগুলো দেশ আছে তার ম্যাক্সিমামই পাশে থাকা, তার মানে বিশ্ব এখন সাপোর্ট করছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এর কিন্তু একটা ইঙ্গিত দিয়ে যায়। আমরা যে যেভাবেই বলি উনি কোন ক্ষমতায় বসে আছেন, উনি কাকে দিয়ে বসিয়েছেন, কে তাকে বসিয়েছে, সেগুলো এখন আর আলোচনার বিষয়বস্তু নয়। এখন ব্যাপারটা ইন্টারন্যাশনাল চলে গেছে। এখন যেহেতু বিশ্বের বড় বড় নেতারাও তাকে সাপোর্ট করছে এবং জাতিসংঘও তাকে সাপোর্ট করছে, তখন আমাদের ধরে নিতেই হবে